কামিনী নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। পরের দিন কামিনীর মুখ দেখা নিয়ে অনুষ্ঠান হয়ে যাবার পর কামিনী তার রুমে প্যাকিং করছিল। তখনই তার কাছে তার শাশুড়ি মা অঞ্জলি দেবী এবং তার ননদ নীলা আসে। বৌমা, তুমি এত কিছু একা কিভাবে প্যাকিং করবে? তোমার হাতে হাতে সাহায্য করে দেবার জন্য আমি নীলাকে ডেকে নিয়ে এসেছি। নীলা তোমার হাতে হাতে সাহায্য করে দেবে। আর হ্যাঁ, শাড়ি বেশি করে নিয়ে নাও, কারণ গ্রামে তো কোনো বউ চুড়িদার পরে না, সবাই শাড়ি পরে। নীলা, তুই তোর বৌদির হাতে হাতে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে দে তো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বার হতে হবে। তোর বাবা যদি দেখে যে আমাদের এখনো হয়নি, তাহলে ব্যাস পুরো বাড়ি মাথায় তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বৌদির হাতে হাতে তাড়াতাড়ি সবকিছু প্যাকিং করে নিচ্ছি। হ্যাঁ, যত জলদি হয় ততই ভালো। আর তাছাড়া তোর বাবা মদন বাবুর বাড়িতে যাই হোক না কেন, সবার প্রথম তোর বাবাই যায়। তাই বাড়ি থেকে তাড়াতাড়ি বার হতে হবে, কারণ আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। মা, তুমি চিন্তা করো না, আমি বললাম তো বৌদির হাতে হাতে তাড়াতাড়ি সবকিছু প্যাকিং করে দিচ্ছি। মা, সকাল থেকে আমি দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না। দাদা কোথায়? বৌদির রুমে একাই বসে রয়েছে। আরে তোর দাদা তো মিষ্টির দোকানে গেছে, কারণ মদনবাবু আমাদের এখান থেকে মিষ্টির অর্ডার দিয়েছে, তাই ওগুলোকে প্যাকিং করছে। সব তো ঠিকভাবে গুছিয়ে নিয়ে যেতে হবে নাকি? আসলে তারা সকলেই মদনবাবুর একমাত্র কন্যার বিয়েতে যাচ্ছিল। মদনবাবু হলো কামিনীর শ্বশুরের খুবই ঘনিষ্ঠ বন্ধু, তাই সব কাজে মদনবাবু সুকুমার বাবুকে আগে খোঁজে। কামিনী কালকেই নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছিল, আর আজ সে আবারও শ্বশুর বাড়ির সকলের সাথে ট্রেনে করে গ্রামের বাড়ি যাচ্ছিল। কামিনী তার নতুন স্বামীর সঙ্গে একটুও সময় কাটাবার সুযোগ পায়নি। তারা একে অপরকে ঠিকভাবে চিনতই না, আর বিয়ের পরেও তাদের ঠিকমতো কথাও হয়নি। এই ভেবে তারা একে অপরকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছিল। তাই তারা ট্রেনে বসে বসেই একে অপরের সঙ্গে মেসেজে কথা বলতে থাকে। সরি মোনালি, আমি তোমাকে একটুও সময় দিতে পারলাম না। আমার খুবই ইচ্ছে ছিল তোমার সঙ্গে সময় কাটাবার, কিন্তু আসলে কি বলো তো, মদনবাবু বাবার খুবই খাস বন্ধু, না গেলেও সবাই খারাপ ভাববে, তাই আর কি। হ্যাঁ, আমারও তো খুব ইচ্ছে ছিল তোমার সঙ্গে সময় কাটাবো, কিন্তু কোনো ব্যাপার নয়, ওইখানে যাওয়াটাও তো অনেক দরকারি, তাই না? এরকম ভাবে কামিনী এবং মনোজ মেসেজে কথা বলছিল। দেখতে দেখতে কিছু সময় পরে তারা সকলেই গ্রামে এসে পৌঁছায়। মদনবাবুর বাড়িতে যেতেই কামিনীকে সকলে দেখতে থাকে। নতুন বউ হওয়ার কারণে তাকে দেখার জন্য সকলে ভিড় জমায়, কারণ কামিনী এই প্রথমবার গ্রামে এসেছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা মদনবাবুর স্ত্রী মোহিনী দেবী বলে, শোনো, আমরা মেয়েরা সকলে একটা রুমে শুয়ে পড়বো, কারণ কালকে তো আবার সকাল সকাল উঠতে হবে, মধুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বৌমা, তুমি তোমার ননদ নীলার পাশে শুয়ে পড়ো, কেমন? তারা যখন এইসব কথা বলছিল তখনই খুব জোরে বিদ্যুৎ চমকে ওঠে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। হায় হায়, এটা আবার কি হচ্ছে? বৃষ্টিটা কি আবার এখনই শুরু হতে হলো? হ্যাঁ দিদি, দেখো না, বৃষ্টিটা আজই শুরু হতে মন গেল। কাল বিয়ে, যদি বৃষ্টি হয় তাহলে সবকিছু ভিজে তো নষ্ট হয়ে যাবে। জানি না বাবা, কি হবে কাল। আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো চলো, ভিতরে চলো, না হলে এখানে থাকলে পুরো ভিজে যেতে হবে। রাতও অনেক হলো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার শুয়ে পড়তে হবে, না হলে আবার কাল সকালে উঠা যাবে না। এই বলে তারা সকলেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সকল আত্মীয় স্বজনরা রাতের বেলায় খাবার দাবার খেয়ে নেয়। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। সকল আত্মীয় স্বজনরা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কামিনী এবং মনোজের চোখে ঘুম আসছিল না। আজ তাদের বিয়ের প্রথম রাত ছিল, কিন্তু আজই তারা দুজনে আলাদা আলাদা শুয়েছিল। কামিনী অনেকজনের মাঝখানে শুয়েছিল, অন্যদিকে মনোজও অনেক লোকের মাঝখানে শুয়েছিল। তারা দুজনেই একে অপরের সঙ্গে মেসেজে কথা বলছিল, কিন্তু তারা দুজনেই খুব ভয়ে ভয়ে কথা বলছিল, কারণ মোবাইলের আলোতে কেউ যেন জেগে না যায়। কামিনী, আমি যেখানে শুয়ে আছি এখানে তো সবাই ঘুমিয়ে পড়েছে। যদি তোমার ওখানেও সবাই ঘুমিয়ে পড়ে, তাহলে কি আমরা বাইরে এসে কিছুটা সময় কাটাতে পারি? তুমি কি বাইরেটা একটু আসতে পারবে? ঠিক আছে, তুমি বের হও, আমি যাচ্ছি। এই বলে কামিনী আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসে। কামিনী দেখে যে মনোজ বাইরে এসে তার জন্য অপেক্ষা করছে। তখনই কামিনী মনোজকে বলে, এখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা দুজনে পুরো ভিজে যাব। কামিনী, ওই দেখো সামনে একটা ফাঁকা বাড়ি দেখা যাচ্ছে, ঘরের ছাউনি। চলো ওখানে যাই, ওখানে গেলে আমরা ভিজবো না।
আর কেউ আমাদের দেখতেও পারবে না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে চলো। এই বলে মনোজ কামিনীর হাত ধরে সেই ফাঁকা বাড়িতে চলে যায়। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিল। কামিনী খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু একদিক দিয়ে তাদের ভালোই লাগছিল, কারণ অনেকক্ষণ পর তারা একে অপরের সঙ্গে সময় কাটাবার সুযোগ পেয়েছিল। মনোজ খুব ভালোবাসা নিয়ে কামিনীর দিকে তাকিয়েছিল। তখনই কামিনী একটু জোরে চিৎকার করে বলে, ওই দেখো একটা ইঁদুর, এখানে কত বড় বড় ইঁদুর রয়েছে। আরে আস্তে আস্তে, আমি তাড়িয়ে দিচ্ছি, তুমি শান্ত হও, আস্তে কথা বলো। ওই দেখো চলে গেছে। যাক, একদিকে ভালোই হলো, তুমি ইঁদুরের ভয়ে আমার কাছে তো আসলে। মনোজ দেখো, এখানে বৃষ্টি পড়ছে, আমরা তো পুরো ভিজে গিয়েছি। দেখো তোমার মাথাতেও বৃষ্টির জল পড়েছে। ভিজে গেছি তো কি হয়েছে? তোমার কি ভালো লাগছে না আমার সঙ্গে? কি হলো কামিনী, তুমি চুপ করে গেলে যে? কিছু তো বলো। মনোজের কথা শুনে কামিনী আরো লজ্জা পেয়ে যায়। তখনই হঠাৎ করে খুব জোরে বিদ্যুৎ চমকে ওঠে। কামিনী ভয় পেয়ে মনোজকে জড়িয়ে ধরে। তাদের কাছে ওই মুহূর্তটা আরো ভালোবাসার মুহূর্ত হয়ে ওঠে। আর এরকম ভাবে তাদের বৃষ্টিতেই বাসর রাত হয়ে যায়। দেখতে দেখতে তারা বুঝতেই পারেনি যে কখন সকাল হয়ে গিয়েছে। বাইরে সকলের চিৎকারে মনোজ এবং কামিনীর ঘুম ভাঙে এবং তারা দুজনেই একটু ভয় পেয়ে যায়। মনোজ, আমার মনে হয় সকলে উঠে পড়েছে, এবার আমরা কি করব? এখান থেকে বাইরে বের হবো কি করে? কামিনী, আমি পেছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছি, তুমি সামনে দিয়ে বের হয়ে যাও, তাহলে আর আমাদের কেউ সন্দেহ করতে পারবে না। আরে আরে, তুমি চলে যাচ্ছ আর আমাকে ফাঁসিয়ে দিয়ে যাচ্ছ? চুপ করে আমার সঙ্গে চলো, দুজনে একসঙ্গে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গেই যাব, চলো। আমি কাউকে ভয় পাই না, ঠিক আছে? এই বলে কামিনী এবং মনোজ দুজনেই ভয়ে ভয়ে একটু সাহস করে বাইরে আসে। কামিনী এবং মনোজ সবেমাত্র ফাঁকা বাড়ি থেকে বের হয়েছিল। তারা সামনে দেখে যে অঞ্জলি দেবী এবং মোহিনী দেবী দাঁড়িয়ে রয়েছে। বৌমা, তুমি এইখানে? আর মনোজ, তুইও? তোরা এখানে কি করছিস? হ্যাঁ আসলে মা, সত্যি বলতে কি, কামিনী তো গ্রামের কিছুই দেখেনি, তাই আমি ওকে গ্রামটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম। কামিনী প্রথমবার গ্রামে আসলো তো, তাই ওকে সবকিছু দেখাচ্ছিলাম। আর তাছাড়া কামিনী তো এরকম বাড়ি কখনো দেখেনি, তাই ও বলল বাড়িটা একটু দেখবে। হ্যাঁ হ্যাঁ, আমিই বলেছিলাম গ্রামটা দেখানোর জন্য। আর এই বাড়িগুলো তো আমি কখনো দেখিনি, তাই দেখছিলাম। কামিনী এবং মনোজ গ্রাম দেখার বাহানা বানিয়ে বেঁচে গিয়েছিল, কিন্তু নীলা এবং মধু সবকিছু বুঝতে পেরে গিয়েছিল, যার কারণে তারা দুজনেই খুব হাসাহাসি করছিল। কামিনী বৌদি, গ্রাম দেখা হয়ে গেছে, এবার চলো তাহলে, রেডি হয়ে নাও। আর আমাকেও রেডি করে দেবে তো, চলো। এরকম ভাবেই তারা সকলে মিলে মধুকে বিদায় করে দেয়। কামিনীর ব্যবহার সকলেরই খুব ভালো লাগে। সকলেই কামিনীর খুব প্রশংসা করেন। দিদি, তুমি কিন্তু খুব ভালো একটা বৌমা পেয়েছো, যেমন সুন্দর আর তেমনই কাজে আছে। এখনকার দিনে এরকম বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন, সত্যি আমার বৌদি খুবই ভালো। এরকম ভাবেই সকলে কামিনীর প্রশংসা করতে থাকে। কামিনী সকলের সামনে বসেছিল ঠিকই, তার তো খালি একটাই কথা বারবার মনে পড়ছিল, তার শুধু গত রাতের কথা মনে পড়ছিল। এরপর সে তার শ্বশুর শাশুড়ির স্বামী এবং ননদের সঙ্গে আবারও শহরে ফিরে যায়। বাড়িতে এসে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।